সাবমিউকোসা, মাস্কুলারিস লেয়ার এন্ড সেরোসা। এই চারটা লেয়ার আমাদের খুব ইম্পর্টেন্ট। এটা হলো লোকাল ইনভেশন এবং স্টেজিং আমাদের খুব ইম্পর্টেন্ট। এই চারটা লেয়ার আমাদেরকে আমরা প্রত্যেকটা ইন্টেস্টাইনাল প্যাথোলজি, হিস্টোলজি যখন আমরা পড়ি তখন আমরা জানি চারটা লেয়ার, মিউকোসা থাকে, সাবমিউকোসা থাকে, মাসেল লেয়ার থাকে, তার পরে থাকে হলো সেরোসা। সেরোসাল যে পেরিটোনিয়াল যে কাভারিংটা থাকে, প্যারেটাল পেরিটোনিয়াম, এই চারটা লেয়ার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের। আমরা যখন কোনো ম্যালিগন্যান্সি, বিশেষ করে ইন্টেস্টাইনাল ম্যালিগন্যান্সি, ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি করি তখন এই হিস্টোলজিক্যাল লেয়ার গুলো খুব ইম্পর্টেন্ট। আমাদেরকে এগুলো খুব মনে রাখতে হবে। আমরা যদি কার্সিনোমা স্টোমাক শব্দটা বলি তাহলে দুইটা শব্দ এখানে, একটা শব্দ কার্সিনোমা আর একটা হলো স্টোমা। তো কার্সিনোমা শব্দ আমরা যদি বলে থাকি, কার্সিনোমা শব্দ বলতে আমরা সাধারণত বুঝি ম্যালিগন্যান্ট লেশন অ্যারাইজিং ফ্রম দা এপিথেলিয়াল অরিজিন। কোত্থেকে ওঠে? স্টোমা। তাইলে আমরা যদি স্টোমাকের এপিথেলিয়াল থেকে যে ম্যালিগন্যান্সিটা অ্যারাইজ করে এটাকে আমরা সাধারণত কার্সিনোমা, স্টোমাকের কার্সিনোমা বলি। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। এই শব্দটা যদি বুঝি তাহলে আমরা তার দেখবো যে সিমটমস আমরা যদি বলি, তার প্যাথোফিজিওলজি, তার মেটাস্টেটিক, মোড অফ মেটাস্টেটিক, সব জিনিসগুলো আমরা খুব ভালোভাবে বুঝবো। গ্যাস্ট্রিক কার্সিনোমা, হোয়াট আর দ্য এটিওলজিক্যাল ফ্যাক্টরস? এটিওলজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে আমরা সব সময় ম্যালিগন্যান্সি বলি যে মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ। যে কোনো ম্যালিগন্যান্সি মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ। ইন কেস অফ কার্সিনোমা স্টোমাক, কিছু আছে প্রিডিসপোজিং ফ্যাক্টরস, কিছু আছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, কিছু আছে জেনেটিক ফ্যাক্টর। প্রিডিসপোজিং ফ্যাক্টরস যদি বলি আমরা, এর মধ্যে কমনলি পার্নিসিয়াস অ্যানিমিয়া উইথ অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস, এদের ক্ষেত্রে কার্সিনোমা স্টোমাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিকজ অফ অ্যাক্লোরোহাইড্রিয়া। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন একবারে বন্ধ হয়ে যায়। প্রিভিয়াস গ্যাস্ট্রিক রিসেকশন, কারো যদি কোনো কারণে আগে যদি স্টোমাকের কোনো সার্জারি রিসেকশন করা থাকে তাদের ক্ষেত্রে কার্সিনোমা স্টোমাক ডেভেলপ করার সম্ভাবনা বেশি থাকে। Chronic peptic ulcer disease. Chronic peptic ulcer disease is a bad term. Most commonly, it is due to the gastric ulcer. Gastric ulcer may predispose to malignant transformation. About 1% cases malignant transformation হতে পারে। আর কিছু আছে স্মোকিং এন্ড অ্যালকোহলিজম, স্মোকিং, অ্যালকোহলিজম, এগুলো হলো প্রিডিসপোজিং ফ্যাক্টর। তাহলে যারা স্মোকিং করে, অ্যালকোহলিজম করে, যাদের পার্নিসিয়াস অ্যানিমিয়া, অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস, প্রিভিয়াস গ্যাস্ট্রিক রিসেকশন, ক্রনিক গ্যাস্ট্রিক আলসার ডিজিজ যাদের থাকে তাদের ক্ষেত্রে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, ম্যালিগন্যান্সি হওয়ার সম্ভাবনা থাকে। এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টরস আছে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে কমনেস্ট যেটা, এটা হলো এইচ পাইলোরি ইনফেকশন। এইচ পাইলোরি ইনফেকশন যাদের থাকে, পজিটিভ যাদের থাকে, তাদের ক্ষেত্রে আমরা যদি প্রপারলি যদি এইচ পাইলোরিকে যদি ইরেডিকেট করতে না পারি তাহলে 6 to 9 fold risk of developing carcinoma stomach. It is very dangerous. তাহলে এইচ পাইলোরি ডিটেকশন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এটাকে ডিটেক্ট করব এবং প্রপারলি ইরেডিকেট করার চেষ্টা করব। আমরা এইচ পাইলোরি ইরেডিকেশনের থেরাপি আমরা বলছিলাম, আমরা যখন পেপটিক আলসার ডিজিজ পড়ছি তখন আমরা বলছিলাম লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস, যাদের লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস তাদের ক্ষেত্রে কার্সিনোমা স্টোমাক বেশি হওয়ার সম্ভাবনা থাকে। ন্যাশনালিটি যদি বলি, জাপানে কার্সিনোমা স্টোমাক খুব বেশি হয়, জাপান। আর বাকি রেস্ট অফ দা ওয়ার্ল্ডে কার্সিনোমা স্টোমাক কম বলা যাবে না, কিন্তু ডিটেকশন রেট কম, এই জন্য হয়তো। কিন্তু জাপানে কার্সিনোমা স্টোমাকের ডিটেকশন এবং আর্লি ডিটেকশন করা যায় এবং তাদেরকে তারা খুব ভালো চিকিৎসা করতে পারে। ডায়েটারি আছে, কিছু প্রিভেন্টিভ আছে, কিছু হলো রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে। তাহলে ডায়েট প্রিভেনশনের মধ্যে হলো ভিটামিন সি, স্করবিক অ্যাসিড এন্ড জিঙ্ক, এই জিনিসগুলা যদি খাই আমরা তাহলে কার্সিনোমা স্টোমাক হওয়ার সম্ভাবনা কমে যায়। আর যদি আমরা যেগুলো হওয়ার সম্ভাবনা, এগুলো হলো র ফুড, হাই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এগুলো যারা খায় তাদের ক্ষেত্রে কার্সিনোমা স্টোমাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জেনেটিক ফ্যাক্টর আছে কিছু, কার্সিনোমা স্টোমাকের কিছু জেনেটিক ফ্যাক্টর আছে। এর মধ্যে হলো ব্লাড গ্রুপ এ যাদের ক্ষেত্রে আছে তাদের কার্সিনোমা স্টোমাক হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আরেকটা হলো HNPCC, হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার সিনড্রোম যাদের থাকে তাদের কার্সিনোমা স্টোমাক হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে হোয়াট আর দ্য এটিওলজিক্যাল ফ্যাক্টরস অফ কার্সিনোমা স্টোমাক আমরা যদি বলি, তার মধ্যে কিছু আছে প্রিডিসপোজিং ফ্যাক্টর। এর মধ্যে হলো পার্নিসিয়াস অ্যানিমিয়া, অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস, প্রিভিয়াস গ্যাস্ট্রিক রিসেকশন, ক্রনিক গ্যাস্ট্রিক আলসার, স্মোকিং, অ্যালকোহলিজম। এনভায়রনমেন্টালের মধ্যে হলো স্পাইলোরি ইনফেকশন, লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস, ন্যাশনালিটির মধ্যে জাপান, ডায়েট, কিছু ডায়েটারি আছে,
জেনেটিক ব্লাড গ্রুপ এই যাদের তাদের, আরেকটা হলো হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সার সিনড্রোম যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে। তাহলে এই হলো আমাদের এটিওলজিক্যাল ফ্যাক্টরস। হোয়াট আর দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ কার্সিনোমা স্টোমাক, এই শব্দটা তোমরা কিন্তু মাস্ট খুব ভালোভাবে মনে রাখতে হবে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য কার্সিনোমা স্টোমাক, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য কার্সিনোমা স্টোমাক, আর আমরা এই প্রেজেন্টেশন আমরা কমন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য কার্সিনোমা স্টোমাক, দ্যাট ইজ 3A, 3A, 3টা A, কমন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য কার্সিনোমা স্টোমাক। এটা পরীক্ষার হলে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয়। হোয়াট আর দ্য প্রেজেন্টেশন অফ দ্য কার্সিনোমা স্টোমাক বললে আমাদেরকে 3A, 3টা জিনিস বললে স্যাররা খুশি হয়ে যায়। বাকি আরো অনেক কিছু আছে, কিন্তু আমরা এই 3টা জিনিস শুনতে চাই, এটা বলতে হবে। অর্থাৎ হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার, এভাবেও কোশ্চেনটা আসতে পারে। এভাবে কোশ্চেনটা আসলেও আমাদেরকে এই কোশ্চেনটাই বলতে হবে, আনসারটা এটাই দিতে হবে। 3A, 3A মানে হলো অ্যানিমিয়া, আরেকটা এ দিয়ে হলো অ্যাস্থেনিয়া, আরেকটা এ হলো অ্যানোরেক্সিয়া। 3A, নর্মালি মোস্ট পেশেন্ট প্রেজেন্ট উইথ অ্যাডভান্স স্টেজ। কার্সিনোমা স্টোমাক সাধারণত আমাদের দেশের পার্সপেক্টিভে অ্যাডভান্স স্টেজে প্রেজেন্ট করে, বিকজ দেয়ার আর নো আর্লি স্পেসিফিক সাইন এন্ড সিমটমস, টাইম ল্যাগ বিটুইন অনসেট অফ ডিজিজ এন্ড অনসেট অফ সিমটমস। তার মানে অনসেট অফ সিমটমস থেকে ডিজিজের শুরু থেকে অনসেট অফ সিমটমস পর্যন্ত যে সময়টা চলে যায়, এই সময়টাই আনডিটেক্টেবল থাকে, এবং এই ক্ষেত্রে আমরা ওটাকে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারি না, যার কারণে মোস্ট অফ দ্য পেশেন্ট প্রেজেন্ট উইথ অ্যাডভান্স স্টেজ। বাট আর্লি স্টেজে, আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সারে যারা প্রেজেন্ট করে তাদের ক্ষেত্রে মোস্ট কমন প্রেজেন্টেশন থাকে হলো 3A, অ্যানিমিয়া, অ্যাস্থেনিয়া, অ্যানোরেক্সিয়া। তাহলে 3A কি আছে একজন বলো তো দেখি। অ্যানিমিয়া, অ্যাস্থেলিয়া, অ্যানোরেক্সিয়া। হ্যাঁ, বলো। তাহলে এটা কিন্তু একবারে তোতা পাখির মতো মুখস্থ করতে হবে। এটা তোমাদের বাইবার মধ্যে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয়, রিটেনে আসে, ইয়াতে আছে। তাহলে 3A, অ্যানিমিয়া, অ্যাস্থেনিয়া, অ্যানোরেক্সিয়া। হোয়াট আর দ্য আদার সিমটমস, আদার সিমটমস কি হতে পারে? আদার সিমটমস গুলো সাধারণত ডিপেন্ডস আপন দা হুইচ পার্ট অফ দ্য স্টোমাক ইজ ইনভলভ। আমরা যদি প্রক্সিমাল পার্ট অফ দ্য স্টোমাকের কথা বলি, প্রক্সিমাল পার্ট অফ দ্য স্টোমাক তার মানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন, তাহলে এই জায়গায় যদি টিউমার থাকে তাহলে সাধারণত আমাদের কাছে রোগীরা প্রেজেন্ট করে ডিসপেজিয়া। ডিসপেজিয়া মানে হলো ডিফিকাল্টি ইন ডিগ্লুটেশন। ডিসপেজিয়া এন্ড হেমাটেমেসিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। টিউমার্স ইন দ্য পাইলোরিক রিজিয়ন, তার মানে ডিস্টাল পার্ট অফ দ্য স্টোমাকে যদি ইনভলভ হয় তাহলে সাধারণত আমাদের কাছে প্রেজেন্ট করে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন নিয়ে, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন নিয়ে। টিউমার্স অফ দ্য বডি অফ দ্য স্টোমাক প্রেজেন্ট অনলি মাস পার অ্যাবডোমেন, আমরা অ্যাবডোমিনাল একটা মাস পেতে পারি, এবং এটা সাইলেন্ট থাকতে পারে, যে রোগী সাইলেন্ট থাকতে পারে, এক্সেপ্ট অ্যানোরেক্সিয়া, অ্যানিমিয়া, অ্যাস্থেনিয়া। আদার্স কি সিমটম? রিসেন্ট অনসেট অফ আর্লি সেসাইটি, হঠাৎ করে দেখা গেল সে হঠাৎ করে দেখা যায় একটু খাইলে তার পেট ভরে যাচ্ছে, তার তৃপ্তি চলে আসতেছে। ডিসপেপসিয়া, ডিসপেপটিক সিমটম যদি থাকে, অ্যাজ ওয়েল এজ এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট, খাওয়ার পরে যদি তার একটু কেমন কেমন লাগে, তাহলে এগুলো কিন্তু সিমটমস অফ দা ওই 3 এর সাথে যদি এগুলো থাকে, রিসেন্ট অনসেট অফ আর্লি সেটাইটি, ডিসপেপসিয়া, এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট, এই সিমটমস গুলো খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশের প্রেক্ষাপটে নাও এডেজ এখন যেটা বলা হচ্ছে, আগে বলা হয়তো ডিস্টাল পার্ট অফ দ্য স্টোমাকের মেলিগনেন্সি ইজ মোর কমন, তার মানে পাইলোরিক রিজিয়ন এবং দ্যাট প্রেজেন্ট উইথ ফিচার্স অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এটা ছিল কমন। কিন্তু নাওএডেজ প্রক্সিমাল পার্ট অফ দ্য স্টোমাক মেলিগনেন্সি বিকামিং মোর এন্ড মোর কমন। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তারপরে আমরা যেটা বলতে পারি মেটাস্টেটিক ডিজিজ, তাহলে আমরা তাহলে তোমাদেরকে আগে জানতে হবে যে হোয়াট আর দ্য মোড অফ মেটাস্টেসিস, মোড অফ মেটাস্টেসিস অফ কার্সিনোমা স্টোমাক, এটা আমাদেরকে জানতে হবে। এটা কিন্তু আমরা যদি বলি তাহলে কার্সিনোমা শব্দ থেকে আমরা যেটা জানি কার্সিনোমা মেইনলি মেটাস্টেসিস বাই দ্য লিম্ফেটিক রুট, লিম্ফেটিক রুটে হলো প্রিন্সিপাল মেটাস্টেসিস, রুট অফ মেটাস্টেসিস। আর আমরা তাহলে ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি গুলো সাধারণত 4টা মোডেই মেটাস্টেসিস করে। তাহলে একটা হলো ডিরেক্ট স্প্রেড, আরেকটা হলো লিম্ফেটিক স্প্রেড, একটা হলো ব্লাড বর্ন মেটাস্টেসিস, আর একটা হলো ট্রান্সপেরিটোনিয়াল স্প্রেড, ট্রান্সপেরিটোনিয়াল স্প্রেড। তাহলে ডিরেক্ট স্প্রেড যদি করে তাহলে ডিরেক্ট টিউমার পেনিট্রেট দ্য মাসকুলার স্পোপিয়া, সেরোসা এন্ড অ্যাডজাসেন্ট অর্গান,
তাহলে আমরা স্টোমাকের অ্যাডজেসেন্ট অর্গান যদি বলি, এখানে কি কি আছে? প্যানক্রিয়াস, তার পিছনে প্যানক্রিয়াস কিন্তু ফর্মিং দ্য বেড অফ দ্য স্টোমাক, তাহলে পিছনে হলো প্যানক্রিয়াস। নিচের দিকে যদি বলি গ্রেটার কার্ভাস অফ দ্য স্টোমাকের সাথে কোলন, আর ওই উপরের দিকে ওইদিকে যদি বলি আমরা ফোটা হেপাটিস এন্ড লিভার, ফোটা হেপাটিস এন্ড লিভার, তাহলে ডাইরেক্ট স্প্রেড করে মোস্ট কমনলি ইট মেটাস্টেটাইজ টু দ্য প্যানক্রিয়াস, কোলন এন্ড লিভার। লিম্ফেটিক স্প্রেড করে আমরা যেটা বললাম, লিম্ফেটিক চারটা গ্রুপ অফ লিম্ফ নোডস বলছি আমরা। একটা হলো সুপ্রাপাইলোরিক, একটা হলো ইন্ট্রাপাইলোরিক, একটা বলছি প্যানক্রিয়াটিকো লিনিয়াল, আর একটা বলছি চারটা গ্রুপ অফ লিম্ফ নোডস বলছি আমরা, আরেকটা বলছি হলো সুপিরিয়র গ্যাস্ট্রিক, সুপিরিয়র গ্যাস্ট্রিক। তাহলে চারটে গ্রুপ অফ লিম্ফ নোডস, এগুলো আলটিমেটলি সবগুলো থেকে অ্যাকর্ডিং টু দ্য লোকেশন অফ দ্য টিউমার অনুযায়ী ওই গ্রুপ অফ লিম্ফ নোডস থেকে সিলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোডসে যায়, তারপরে হলো থোরাসিক ডাক দিয়ে, সিস্টারনা কাইলি দিয়ে ব্যারাকাবা ড্রেন করে, এবং আলটিমেটলি আমরা লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোড আমরা এনলার্জ পাই, লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোড আমরা এনলার্জ পাই, এবং ওইটাকে যে এনলার্জ পাই ওইটাকে বলা হয় বারকোজ নোডস। নোডটাকে বলা হয় কি নোড? বারকোজ নোডস। আর যে আমরা পাই ফিজিক্যাল সাইন, এটাকে বলা হয় ট্রোজিয়ার সাইন, ট্রোজিয়ার সাইন। Blood-borne metastasis যদি হয়, usually with extensive disease where liver first involved, then lung and bone. তাহলে blood-borne metastasis সাধারণত primarily it involve the liver, and then systemic circulation যখন চলে যায় তখন lungs and bones. Other organ may involve, কিন্তু আমরা লিভারকে ইনভলভ করা ছাড়া সাধারণত অন্য অর্গানগুলোকে ইনভলভ করে না। সুতরাং আমাদের প্রথমে কাজ হবে যে ব্লাডবোর্ন মেটাস্টেসিস যদি হয় তাহলে, কারণ আমাদের স্টোমাক হলো পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস, তাহলে ভেনাস ড্রাইনেসটা সাধারণত লিভার দিয়ে তারপরে সিস্টেমিক সার্কুলেশনে যায়। তাহলে ফার্স্ট যে মেটাস্টেসিস, ব্লাডবোর্ন মেটাস্টেসিস, সেটা লিভারে হবে, তারপরে লাং, তারপরে বোনস। আলটিমেটলি ট্রান্সপেরিটোনিয়াল স্প্রেড, ট্রান্সপেরিটোনিয়াল স্প্রেড হইয়া this is common anywhere in the peritoneal cavity. Peritoneal cavity, whole of the parietal peritoneum হতে পারে, এবং ওই রোগীটা আমাদের কাছে অ্যাসাইটিস নিয়ে প্রেজেন্ট করবে। যখন there is diffuse peritoneal metastasis থাকবে তখন রোগী আমাদের কাছে অ্যাসাইটিস নিয়ে প্রেজেন্ট করবে। if it is in the ovary, ওভারিতে যদি থাকে আমরা জানি যে ক্রুকেনবার্গ টিউমার, ক্রুকেনবার্গ টিউমার হয়। আর এটা যদি আম্বিলিকাসে থাকে, সিস্টার জোসেফ নোডিউল, আম্বিলিকাসে, all are the signs of advanced malignancy. Transperitoneal spread, all are the signs of advanced disease. তাহলে আমরা স্প্রেড অফ গ্যাস্ট্রিক ক্যান্সার, এটা কিন্তু তোমাদের রিটেনেও আসে, ভাইভাতেও জিজ্ঞেস করে। তাহলে স্প্রেডের কথা যদি বলি আমরা, একটা হলো ডিরেক্ট স্প্রেড, একটা হলো লিম্ফেটিক স্প্রেড, একটা হলো ব্লাডবোর্ন মেটাস্টেসিস, একটা হলো ট্রান্সপেরিটোনিয়াল স্প্রেড। এটা কিন্তু দেখো আমাদের ইন্ট্রাঅ্যাবডোমিনাল যে ম্যালিগন্যান্সি গুলো আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু মোড অফ মেটাস্টেসিস কিন্তু প্রায় সেম এরকমই সবগুলোর ক্ষেত্রে। তাহলে ডিরেক্ট স্প্রেড হলো ইন এন্ড অ্যাডজাসেন্ট অর্গান, সাধারণত কার্সিনোমা স্টোমাকের কথা যদি বলি আমরা, ইট ইজ in the pancreas, colon and liver. Lymphatic spread এর কথা যদি বলি আমরা, it is through the perigastric lymph nodes, then to the celiac group of lymph nodes, then through the thoracic duct, cisterna chyli hoya, ultimately involving the left supraclavicular group of lymph nodes. That is called the Barkhouse nodes, and সাইনটাকে বলা হয় ট্রোজিয়ার সাইন। ব্লাডবোর্ন মেটাস্টেসিস হয়ে ইউজুয়ালি পোর্টোসিস্টেমিক, প্রথম হলো পোর্টাল মানে লিভারকে ইনভলভ করবে, তারপরে সিস্টেমিকে যায় লাংস এন্ড বোনস। ট্রান্সপেরিটোনিয়াল স্প্রেড করে হোল অফ দ্য পেরিটোনিয়ালকে ইনভলভ করে, কার্সিনোমা পেরিটোনি করতে পারে, যেটা পেশেন্ট প্রেজেন্ট উইথ অ্যাসাইটিস। ওভারিতে সাধারণত যারা মেনস্ট্রুয়েটিং ওমেন তাদের ক্ষেত্রে ওভারি ইনভলভ করে ক্রুকেনবার্গ টিউমার। আর আম্বিলিকাস, স্পেশালি আম্বিলিকাস কার্সিনোমা স্টোমাকে ইনভলভ করে সিস্টার জোসেফ নোডিউল করে। তাহলে এই জিনিসটা আমাদের, তাহলে আমরা যদি এখন মেটাস্টেটিক সিমটমস এর কথা বলি, তাহলে মেটাস্টেটিক সিমটমস ইট ডিপেন্ডস আপন হোয়ার দ্য মেটাস্টেসিস অকার। যেমন আমরা যদি বলি লিভার মেটাস্টেসিস, তাহলে আমরা দেখো লিভার মেটাস্টেসিস আমরা লিভার অল্টারেশন অফ দ্য লিভার ফাংশন, এর মধ্যে আমরা জন্ডিস পাবো, লিভার পালপেবল পাবো। হোল অফ দ্য পেরিটোনিয়াম যদি মেটাস্টেসিস করে তাহলে আমরা দেখা যাবে যে অ্যাসাইটিস পাবো, ক্রোকেনবার্গ টিউমার পাবো। পেলভিক আমরা পার রেক্টার ডিজিটাল একটা এক্সামিনেশন যদি করি তাহলে আমরা দেখা যাবে যে ব্লুমার শেল পাবো, ব্লুমার শেল। পেলভিক পেরিটোনিয়ামে মেটাস্টেটিক ডিপোজিট যদি পাই তাহলে এক্ষেত্রে আমরা ব্লুমার শেল পাবো। আর যদি লাংসে যদি মেটাস্টেসিস হয় তাহলে আমরা ফিচার্স অফ কনসলিডেশন, রেসপিরেটরি ডিস্ট্রেস, চেস্ট পেইন, হিমোপ্রাইসিস, এই জিনিসগুলো আমরা পাবো। আচ্ছা, তারপরে আমরা বোনসে হলে বোন পেইন,
বোন ফ্র্যাকচার, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। আর আমরা সিস্টার জোসেফ নোডিউল এগুলো আমরা পাবো। হোয়াট আর দ্য সাইন? সাইনের মধ্যে আমরা মেইনলি আমরা যেটা পাবো, একটা হলো জেনারেল এক্সামিনেশন, একটা হলো সিস্টেমিক এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনে দেখো আমরা বলছি ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে আমরা বলছি 3A, 3 এর মধ্যে একটা বলছে অ্যানিমিয়া, তাহলে ডেফিনেটলি গ্রসলি অ্যানিমিক থাকবে, গ্রসলি অ্যানিমিক থাকবে। 2 নাম্বার বলছি আমরা যদি বলছি অ্যানোরেক্সিয়া, তাহলে অ্যানোরেক্সিয়া অ্যাস্থেনিয়া বলছি, অ্যাস্থেনিয়া বলছি আমরা ম্যালনিউরিস, তার মানে তার ক্যাকেকশিক থাকবে, পেশেন্ট ক্যাকেকশিক থাকবে। তারপরে আমরা বলছি অ্যাস্থেনিয়া, অ্যাস্থেনিয়াও ক্যাকেকশিয়ার মধ্যে চলে যাবে। তারপরে যদি আমরা একটু চিন্তা করে বলি আমরা কি কি পেতে পারি আর জেনারেল এক্সামিনেশনে, তাহলে জেনারেল এক্সামিনেশনে যদি তুমি যদি বলো ডিস্টাল পার্ট অফ দ্য স্টোমাক ইনভলভমেন্ট প্রেজেন্ট উইথ দ্য অ্যাজ এ ফিচার্স অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, তাহলে আমরা ওই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে যে জিনিসগুলো পাইলাম, ডিহাইড্রেশন, হ্যাঁ ইয়াস, এখানে ডিহাইড্রেশন আমরা পেতে পারি, কারণ ফ্রিকুয়েন্ট ভমিটিং হবে রোগীর, রোগী ডিহাইড্রেটেড থাকবে। তারপরে যেহেতু মেলিগনেন্সির কথা বলছি আমরা, মেলিগনেন্সি যদি আমরা বলছি লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ব নোড আমরা পালপেবল পেতে পারি, তাহলে এটাও কিন্তু পার্ট অফ দ্য জেনারেল এক্সামিনেশন অ্যাজ ওয়েল এজ দ্য সিস্টেমিক এক্সামিনেশন। তারপরে তুমি যদি দেখো আর কি, আর আমরা জেনারেল এক্সামিনেশনে তেমন কিছু পাওয়ার সুযোগ নেই। তারপরে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যদি চলে যাই, হ্যাঁ জন্ডিস পেতে পারি, যদি লিভার যদি ইনভলভমেন্ট হয়, লিভারে যদি মেটাস্টিস হয়, তাহলে ওই ক্ষেত্রে আমরা জন্ডিস পেতে পারি। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা কি পাবো? অ্যাবডোমিনাল এক্সামিনেশনে এপিগ্যাস্ট্রিক মাস পেতে পারি আমরা, পালপেবল লিভার উইথ সেকেন্ডারি নোডিউল উইদিন দ্য লিভার, মাল্টিপল নোডিউল আমরা পেতে পারি। তারপরে হলো আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশনে অ্যাসাইটিস পেতে পারি, কোকেনবার্গ টিউমার আমরা পেতে পারি, সিস্টার জোসেফ মেরি নোডিউল ইন দ্য আম্বিলিকাস আমরা পেতে পারি। ব্লুমার শেলফ ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করে আমরা ব্লুমার শেলফ ইন দ্য ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করে পেলভিক পেরিটোনিয়াম মেটাস্টেটিক ডিপোজিট আমরা, যেটাকে ব্লুমার শেলফ, BLUMERSHELF সেলফ, ব্লুমার শেলফ আমরা পেতে পারি। তাহলে এই জিনিসগুলো আমরা সাইনের মধ্যে আমরা পেতে পারি। তাহলে আমরা যদি সিমটমস এন্ড সাইনের মধ্যে যদি চলে যাই, তাহলে এই জিনিসগুলো আমরা সিমটমস এর মধ্যে আমি যদি আবার যদি একটু বলতে চাই, প্রিন্সিপাল সিমটমস হলো 3A অ্যানোরেক্সিয়া, অ্যাস্থেনিয়া, আর কি অ্যানিমিয়া, অ্যানোরেক্সিয়া, অ্যাস্থেনিয়া। তাহলে এটা হলো মেইন প্রেজেন্টেশন। তারপরে প্রেজেন্টেশন ডিপেন্ডস আপন দ্য টিউমার ইনভলভমেন্ট। তাহলে আমাদের এখানে দেখো ডিস্টাল পার্ট অফ দ্য স্টোমাকে যদি টিউমারটা ইনভলভ করে, তাহলে মে প্রেজেন্ট উইথ as like as gastric outlet obstruction, তাহলে তার এখানে ভমিটিং থাকবে, আমরা ভিজিবল পেরিস্টালসিস পাবো, সাককাশন স্প্লাশ পাবো, অস্কাল্টো পারকালটেশন, আমরা স্টোমাক ডিস্টেন্ডেড পাবো। তাহলে এই জিনিসগুলো আমরা পাবো। আর এপিগ্যাস্ট্রিক মাস পেতে পারি আমরা। আর প্রক্সিমাল পার্ট অফ দ্য স্টোমাক যদি হয়, তাহলে রোগী আমাদের কাছে সিমটমস অফ ডিসপেজিয়া, অবস্ট্রাকশন, ডিসপেজিয়া এন্ড হেমাটোমেসিস মেলানা নিয়ে আসতে পারে। ডিস্টাল পার্টেও হেমাটোমেসিস মেলানা নিয়ে আসতে পারে। দেখো কোলনে ইভেন আমরা যে কেউ জিজ্ঞেস করতে পারে স্যার কোলন বললেন, কোলনে যদি ইনভলভ করে তাহলে কি হবে? কোলনে হলে সাধারণত যে প্রেজেন্টেশন হয় দ্যাট ইজ দ্য গ্যাস্ট্রোকোলিক ফিস্টুলা, স্টোমাকের সাথে লার্জ ইন্টেস্টাইন, বিশেষ করে ট্রান্সভার্স কোলনের একটা ফিস্টুলা তৈরি হয়, কমিউনিকেশন তৈরি হয়, এই ফিস্টুলা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ফিকোলেন ভমিটিং আমরা পেতে পারি। ইট ইজ দ্য ফিচার্স অফ অ্যাডভান্স ম্যালিগনেন্সি। আচ্ছা, হোয়াট আর দ্য মরফোলজিক্যাল টাইপস অফ কার্সিনোমা স্টোমাক, এটা আমাদেরকে জানতে হবে। মরফোলজিক্যাল টাইপস অফ কার্সিনোমা স্টোমাক, মরফোলজি মানে খালি চোখে দেখতে আমরা কি রকম দেখতে পাই। তাহলে খালি চোখে দেখতে সাধারণত পলিপয়েড, পলিপ লাইক লেশন, বিশেষ করে এন্ডোস্কোপি করার পরে যে ইয়াগুলো দেখা যায়। তাহলে পলিপয়েড একটা, আরেকটা হলো আলসারেটিভ 2 নাম্বার, 3 নাম্বার হলো সুপারফিশিয়াল স্প্রেডিং, আর 4 নাম্বার হলো ইনফিলট্রেটিভ, যেটা লিনিটাস প্লাস্টিকা। Infiltrative, it is very much difficult to diagnose infiltrative type of carcinoma stomach. তাহলে আমাদের মরফোলজিক্যালি হলো 4 ধরনের, একটা হলো পলিপয়েড টাইপ, একটা হলো আলসারেটিভ টাইপ, একটা হলো সুপারফিশিয়াল স্প্রেডিং, আর একটা হলো ইনফিলট্রেটিভ। প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন যদি বলি, এগুলো একটু মনে রাখার জন্য, লরেন ক্লাসিফিকেশন উনি লরেন সাহেব কার্সিনোমা স্টোমাককে 2 ভাগে ভাগ করছে। একটা হলো ইন্টেস্টাইনাল গ্যাস্ট্রিক কার্সিনোমা, আর একটা হলো ডিফিউজ গ্যাস্ট্রিক কার্সিনোমা। ডিফিউজ গ্যাস্ট্রিক কার্সিনোমাটা দ্যাট ইজ দ্য লিনিটাস প্লাস্টিকা, আর ইন্টেস্টাইনাল gastric carcinoma, it arises in areas of intestinal metaplasia to form a polypoid tumor or ulcer. Intestinal gastric carcinoma, its prognosis is very good. Comparatively, prognosis is good.
Diffuse gastric carcinoma যেটা, it infiltrates deeply in the stomach without forming obvious mass lesion and spreads widely in the gastric wall, that is the Linitas plastica, in it, and it has much more worse prognosis. Its prognosis is very bad. তাহলে একটা হলো লরেন ক্লাসিফিকেশন। লরেন সাহেব এই কার্সিনোমা স্টোমাককে দুই ভাগে ভাগ করছে, একটা হলো ইন্টেস্টাইনাল, এটা মেইনলি প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন, ইন্টেস্টাইনাল গ্যাস্ট্রিক কার্সিনোমা, আর একটা হলো ডিফিউজ গ্যাস্ট্রিক কার্সিনোমা। আর তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা হলো আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার এন্ড লেট গ্যাস্ট্রিক ক্যান্সার। এটাও ওয়ান অফ দ্য প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার কাকে বলে? গ্যাস্ট্রিক ক্যান্সার লিমিটেড টু দ্য মিউকোসা এন্ড সাবমিউকোসা। মিউকোসা ওই যে চারটা লেয়ার আমরা বলছি, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস এন্ড সেরোসা। তাহলে আমরা আর্লি বলবো গ্যাস্ট্রিক ক্যান্সার দ্যাট ইজ লিমিটেড টু দ্য মিউকোসা এন্ড সাবমিউকোসা উইথ অর উইদাউট লিম্ফ নোড ইনভলভমেন্ট। উইথ অর উইদাউট লিম্ফ নোড ইনভলভমেন্ট হতেও পারে, নাও হতে পারে। তাহলে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার বলা হয় দ্যাট ইজ ক্যান্সার লিমিটেড টু দ্য মিউকোসা এন্ড সাবমিউকোসা উইথ অর উইদাউট লিম্ফ নোড ইনভলভমেন্ট। এই আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার এই স্টেজে আমরা যদি রোগীটাকে চিকিৎসা করতে পারি, এটা হলো কিউরেবল এন্ড উইথ 5 ইয়ার্স সার্ভাইভাল রেট ইজ অ্যাবাউট 90%। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের এই স্টেজে আমরা যদি ডায়াগনোসিস করতে পারি, তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু খুব প্রগনোসিস ইজ ভেরি গুড। তাহলে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার বলা হয় ক্যান্সার লিমিটেড টু দ্য, এটা কিন্তু তোমাদেরকে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয়, ক্যান্সার লিমিটেড টু দ্য মিউকোসা এন্ড সাবমিউকোসা উইথ অর উইদাউট লিম্ফ নোড ইনভলভমেন্ট। তাহলে এটা হলো আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার, এটার প্রগনোসিস ইজ ভেরি গুড, ইট ইজ কিউরেবল and 5 years survival rate is 90%. It is very much important. Late gastric cancer, it involves the muscularis. হয় মিউকোসা সাবমিউকোসাকে ছাড়াইয়া যখন মাস্কুলারিসে চলে যাবে, তখন এটাকে লেট গ্যাস্ট্রিক ক্যান্সার বলা হয়। ইট ইনভলভ দ্য মাস্কুলারিস। এই অ্যাডভান্স অর লেট গ্যাস্ট্রিক ক্যান্সার যেটা, এটা আবার 4 ধরনের আছে। বোরম্যান ক্লাসিফিকেশনে বলছে, বোরম্যান ক্লাসিফিকেশনে এটা 4 ধরনের বলছে। একটা হলো প্রোট্রুডেড, একটা হলো সুপারফিশিয়াল, সুপারফিশিয়ালের মধ্যে সুপারফিশিয়াল এলিভেটেড, সুপারফিশিয়াল ফ্ল্যাট এন্ড সুপারফিশিয়াল ডিপ্রেস। তাহলে প্রোট্রুডেড, সুপারফিশিয়াল, এক্সকেভেটেড একটা, আর একটা বলছে হলো পলিফয়েড। তাহলে অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার বোরম্যান ক্লাসিফিকেশন, এটা আমাদের খুব একটা। তাহলে আমরা আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার কাকে বলে একজন বলো তো দেখি। Carcinoma limited in the mucosa and submucosa with or without lymph node involvement. তাহলে আমরা 4টা লেয়ার বলছি, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস এন্ড সেরোসা। এই 4টার মধ্যে প্রথম 2টা মিউকোসা এন্ড সাবমিউকোসাকে যদি ইনভলভ করে উইথ অর উইদাউট লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা হলো আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার। আর লেট অর অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার হলো সাবমিউকোসাকে ছাড়াইয়া মাস্কুলারিসকে যখন ইনভলভ করবে, তখন এটাকে অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার বলা হয়। তাহলে দেখো, এটা কিন্তু তোমাদের বাইবাতেও জিজ্ঞেস করা হবে, ইয়াতেও জিজ্ঞেস করা হয়, সুতরাং এটা কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। তারপরে আমরা যদি চিকিৎসার পারপাসে যদি চলে যাই, তাহলে আমাদেরকে যেটা জানতে হবে, এটা হলো স্টেজিং অফ দ্য গ্যাস্ট্রিক ক্যান্সার। স্টেজিং অফ দ্য গ্যাস্ট্রিক ক্যান্সার, স্টেজিংটা সাধারণত আমরা টিএনএম স্টেজিং ফলো করি। তাহলে এখানে T1, T2, T3 এন্ড T4। T1 মানে হলো আপ টু সাবমিউকোসা, যেটা হলো আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার। T1 আপ টু সাবমিউকোসা পর্যন্ত ইনভলভমেন্ট, দ্যাট ইজ দ্য T1। T2 হচ্ছে অ্যাডভান্স মাস্কুলারিস প্রোপ্রিয়া এজ ওয়েল এজ দ্য সাবসেরোসা, তার মানে সেরোসাকে ইনভলভ করে নাই। তাহলে এটা হলো T2। আর T3 যদি বলি, T3 হলো ইউপিট ইনভলভ দ্য সেরোসাকে ইনভলভ করে ফেলছে, বাট অ্যাডজাসেন্ট অর্গান ইনভলভ করে নাই, তাহলে এটা হলো T3। T4 হলো অ্যাডজাসেন্ট অর্গান ইনভলভমেন্ট। অ্যাডজাসেন্ট অর্গানের মধ্যে যেটাই হোক, আমরা বলছি প্যানক্রিয়াস, কোলন, লিভার, এগুলোকে যদি ইনভলভ করে, দ্যাট ইজ দ্য T4। তাহলে T1টা হলো শুধু আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সারের মধ্যে পড়ে, লেমিনিয়া প্রোপ্রিয়া এজ ওয়েল এজ দ্য সাবমিউকোসা। আমরা যদি N1, N2 কথা যদি বলি, একটা হলো N1 হলো পেরিগ্যাস্ট্রিক লিম্ফ নোড। পেরিগ্যাস্ট্রিক মানে ইন এন্ড অ্যারাউন্ড দ্য স্টোমাক। এই যে 4টা গ্রুপ অফ লিম্ফ নোডস আমরা বলছি, একটা বলছি সুপিরিয়র গ্যাস্ট্রিক, একটা বলছি সুপ্রাপাইলোরিক, একটা বলছি ইনফ্রাপাইলোরিক, আর একটা বলছি প্যানক্রিয়াটিকো লিনিয়াল। লিনিয়াল মানে স্প্লিন।
তাহলে প্যানক্রিটিকোলিনিয়াল গ্রুপ গ্রেটার কার্ভেচারের উপরের দিকে এই চারটে গ্রুপকে যদি ইনিশিয়াল ইনভলভ করে দ্যাট ইজ দ্য N1। আর N2 যদি বলি মেইন আর্টেরিয়াল ট্রাঙ্ক হলো along the right gastric artery, along the left gastric artery, along the right gastriopoblique artery, এই লিম্ফ নোড গুলোকে যদি ইনভলভ করে তাহলে আমরা এটাকে N2 বলবো। আর M0 হলো নো মেটাস্টেসিস, M1 হলো ডিস্টাল মেটাস্টেসিস। তাহলে আমরা এই TNM স্টেজিংটা একটু জানতে হবে। স্টেজিং, আচ্ছা এখন আমরা ইনভেস্টিগেশন কি করব? হোয়াট আর দ্য ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন? ডায়াগনস্টিক ইনভেস্টিগেশনের কথা যদি আমরা বলি, ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন ফর দ্য কার্সিনোমা স্টোমাক কি হতে পারে বলো তো? আপার জি এন্ডোস্কোপ আপার জি এন্ডোস্কোপি কমপ্লিট করতে হবে উইথ বায়োপসি মাস্ট, এই কথাটাই বলতে হবে, আপার জি এন্ডোস্কোপি উইথ বায়োপসি। এটা হলো কনফার্মেটরি অর ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন। তাহলে যে কোনো রোগ নিয়ে আমরা যখন আলোচনা করব, আমরা প্রথম যে ইনভেস্টিগেশনটার কথা জানতে চাইবো এটা হলো ডায়াগনস্টিক অর কনফার্মেটরি ইনভেস্টিগেশন। তাহলে আমরা এটা করব হলো আপার জি এন্ডোস্কোপি উইথ বায়োপসি। এটা করলে দেখো আমরা মেলিগন্যান্সি কনফার্ম করতে পারবো, বায়োপসি করার পরে আমরা মেলিগন্যান্সি কনফার্ম করতে পারবো। তাহলে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা কি ইনভেস্টিগেশন করব? আর কি ইনভেস্টিগেশন করতে চাই স্যার? এরপরে আর ইনভেস্টিগেশন করতে চাই হলো আমরা স্টোমাক। বেরিয়াম মিল করবা? কেন করবা? হোয়াই বেরিয়াম মিল? তোমরা এই বারবার একটা কথা বলো, বেরিয়াম মিল। এর আগেও আমি যখন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন পড়াইছি তখনও তোমরা বেরিয়াম মিল করছো। কেন? হোয়াই বেরিয়াম মিল কেন করতে চাও? এটার পেছনে যুক্তিটা কি বলো? আমি তো করব না। তুমি যে বেরিয়াম মিল বলো, পুঁথিগত বইতে পড়া আর হলো প্র্যাকটিক্যাল লাইফ কথাবার্তা বলতে হবে একটু ডিফারেন্ট। বইতে কত কিছু লেখা আছে, সবকিছু তো করা যাবে না। আমরা কোনটা করব না, এই জন্যই তো স্যারদের লেকচার। এই যে স্যাররা যে তোমাদেরকে পড়ায় এই জন্যই পড়ায়। হ্যাঁ, তোমরা এর আগেও বলছো, আমি যখন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বলছি তখনও বলছো বেরিয়াম মিল এক্সট্রা করবা, এখনো বলতেছো বেরিয়াম মিল এক্সট্রা করবা। কেন করবা? এটা কেন তোমাদের মাথায় ঢুকছে আমাকে একটু বুঝাইতে পারবা? কেন? হোয়াই ওয়ান টু ডু? যে কোনো ইনভেস্টিগেশন আমরা করব, ওই ইনভেস্টিগেশনটা করার জন্য আমাদের একটা কারণ থাকতে হবে যে হ্যাঁ আমি এই কারণে করব। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের রোগ নির্ণয়, পেশেন্ট বেনিফিট, আমার বেনিফিট। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে রোগ নির্ণয় করার জন্য আমরা বললাম যে আপার জি এন্ডোস্কোপি উইথ বায়োপসি, আপার জি এন্ডোস্কোপি উইথ বায়োপসি। এখানে বায়োপসির ক্ষেত্রে আমরা যদি বলি, বায়োপসি আমরা কতটা নিব, কতটা বায়োপসি নিব? 10টা। 10টা, হ্যাঁ 10, yes 10, at least 7 to 8, at least 7 to 8, 10 to 12 হলে ভালো, 10 to 12 হলে ভালো at least। আচ্ছা, বেরিয়াম মিল কেন করবা বলো? কেন এটা মাথায় আসে কেন তোমাদের বলো? স্যার ইরেগুলার বলতে হবে ফিলিং ডিফেক্ট গুলো এটা দেখতে চাইবা, এই তো? জি স্যার। তো তুমি যখন এন্ডোস্কোপি করছো, এন্ডোস্কোপিতে তো একবারে ফিলিং ডিফেক্ট কি, কত বড় কি পলিপয়েড লেশন, হয়দার ইট ইজ আলসারেটিভ লেশন, তুমি তো একটা এত সুন্দরভাবে নিজে চোখে দেখছো, একটা ছবি তুলছো, ছবিটা দিয়ে দিছে, তারপরেও আবার দেখতে হবে? দেখতে হবে এন্ডোস্কোপি? কোন এন্ডোস্কোপি দেখছো কখনো? জি স্যার। এন্ডোস্কোপি ছবি দেখছো, রিপোর্ট জি স্যার। দেখছো, তাই এরপরে কি আর বেরিয়াম মিল করার দরকার আছে? জি না স্যার। না স্যার, এন্ডোস্কোপি করলে বেরিয়াম মিল করা দরকার নাই। আমরা স্টোমাক ডিউডেনাম বারবার মুখস্থ ঠোঁটস্থ তোতা পাখির মতো বলতেছি, যে কোনো ডিজিজের ক্ষেত্রে ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন ইফ ইট ইজ ফিজিবল মানে হলো অ্যাভেলেবল যদি হয় এবং রোগীর কন্ডিশন যদি পারমিট করে যে তুমি এন্ডোস্কোপি করতে পারো, তাহলে ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন দ্যাট ইজ দ্য এন্ডোস্কোপি অফ দ্য আপার জি এন্ডোস্কোপি। এটা হলো ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন। এবং এটা করার পরে যদি তুমি এটা করতে পারো, হ্যাঁ রোগী এমন খারাপ অবস্থা তুমি এন্ডোস্কোপি করতে পারবা না, অথবা তোমার এন্ডোস্কোপির কোনো ফ্যাসিলিটিস নাই, ওই ক্ষেত্রে ইউ ক্যান ডু বেরিয়াম মিল স্টাডি, ওই ক্ষেত্রে করতে পারো। কিন্তু আমাদের যেখানে ফ্যাসিলিটিস আছে, যেখানে রোগীর করতে পারবে, রোগীর সবকিছু ফিট করতে পারবা, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু তুমি বেরিয়াম মিল করার কোনো সুযোগ নাই, করবা না। আচ্ছা, নেক্সট ইনভেস্টিগেশন করব আমরা হলো, একটা হলো অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট, 2 নাম্বার যেটা
স্টেজিং পারপাস। তাহলে নেক্সট যে ইনভেস্টিগেশন গুলো, দুইটা জিনিস মাথায় থাকতে হবে। নেক্সট, প্রথমটা ডায়াগনস্টিক, 2 নাম্বার হলো অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট। এই যে রোগের কারণে এতক্ষণ পর্যন্ত যে সিমটম সাইন বলে আসছো, ওই ওই জিনিসগুলোকে লক্ষ্য করে তোমাকে কিন্তু ফার্দার যে ইনভেস্টিগেশন গুলো এগুলো করতে হবে। যখন তুমি ক্লিনিক্যাল ফিচার্সে বলছো এনিমিয়া, তাহলে দেখো এখানে তার কি করতে হবে। এনিমিয়া ব্লাড তুমি ব্লাড ক্লিনিক্যালি টেস্ট পাইলা, তোমাকে এটা কনফার্ম করতে হবে, ব্লাড কাউন্ট করতে হবে। তার ব্লাড কাউন্টের মধ্যে আমরা হলো কমপ্লিট ব্লাড কাউন্ট করবা তুমি। কমপ্লিট ব্লাড কমপ্লিট কাউন্টের মধ্যে আমরা বিশেষ করে দেখতে চাই হলো হিমোগ্লোবিন পার্সেন্টেজটা তার কত আছে, হিমোগ্লোবিন এটা আমরা ইএসআর দেখতে চাই। ইএসআর দেখবা, আমরা ম্যালিগন্যান্সিতে জানি যে ইএসআরটা কি থাকে, রেস থাকে। হিমোগ্লোবিন কম থাকলেও ইএসআর রেস থাকে, তাই না? হ্যাঁ, তাহলে এটা আমরা দেখবো। তারপরে তুমি হিমোগ্লোবিন কম থাকলে তোমার সাথে সাথে দেখা যায় একটা প্রশ্ন চলে আসবে, তাহলে এই রোগীরা ব্লাড দেওয়া লাগতে পারে, তাহলে তার ক্ষেত্রে কি করা লাগবে? ব্লাড গ্রুপিং করা লাগবে। ব্লাড দেখো সিকোয়েন্সিয়ালি বুঝে বুঝে আসো। এমনিতে মুখস্থ তো অনেক কিছু লেখা যাবে, মুখস্থ অনেক কিছু লেখা যাবে। কমপ্লিট ব্লাড কাউন্ট করার পরে তুমি বলছো যে এনিমিয়া আছে, তুমি এনিমিয়া দেখলে, তারপরে তোমার এখানে ব্লাড গ্রুপ করা লাগবে, কারণ হলো ব্লাড দেওয়া লাগবে রোগীকে। তাহলে ব্লাড গ্রুপ ক্রস ম্যাচিং, ব্লাড গ্রুপিং করা লাগবে, এনআরএস স্টার্টিং করা লাগবে। তারপরে তুমি কি করবা? তুমি অ্যানোরেক্সিয়া, অ্যাস্থেনিয়া, এনিমিয়া বলছো। তুমি যদি বলো যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের যদি থাকে ডিস্টাল পার্ট অফ দ্য স্টোমাকে, তাহলে এখানে দেখো সিরাম ইলেক্ট্রোলাইট তোমাকে করতে হবে। হ্যাঁ, সিরাম ইলেক্ট্রোলাইট করতে হবে। তারপরে তুমি দেখো মেটাস্টেসিস দেখার জন্য আমরা বলছি কোথায় কোথায় মেটাস্টেসিস হতে পারে। আমরা বলছি লিম্ফ নোড মেটাস্টেসিস হতে পারে, লিভারে মেটাস্টেসিস হতে পারে, পেরিটোনিয়ামে মেটাস্টেসিস, এসআইটিস থাকতে পারে। তাইলে এগুলোকে মাথায় নিয়ে আমাদেরকে দেখো আমাদেরকে কি করতে হবে। তাহলে আমাদের প্রথমে একটা কাজ হলো আল্ট্রাসোনোগ্রাম করা। আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন। আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন করে আমি কি কি দেখতে চাই? আমি ক্লিনিক্যালি অ্যাসাইটিস পাইছি কি পাই নাই। আমি যদি পেয়ে থাকি তাহলে আল্ট্রাসোনোগ্রাম এটাকে কনফার্ম করবে। আমি যদি ক্লিনিক্যাল না পাই কিন্তু তার অ্যাসাইটিস আছে, তাহলে আল্ট্রাসোনোগ্রাম এটাকে বলে দিবে। তাহলে অ্যাসাইটিস তার থাকতে পারে। এই অ্যাসাইটিস থাকা মানে দুইটা কারণ হতে পারে। একটা হলো আমরা বলছি পেরিটোনিয়াল মেটাস্টেসিস এর কারণে অ্যাসাইটিস। আরেকটা কি? আরেকটা হলো ওই যে অ্যাস্থেনিয়া, মেল নিউট্রিশন। আমরা বলছি মেল নিউট্রিশন, হাইপোঅ্যালবুমিনেমিয়া। সে যদি না খাইতে 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 তার যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু তার এই জন্য কিন্তু তার অ্যাসাইটিস থাকতে পারে উইদাউট পেরিটোনিয়াল মেটাস্টেসিস। তাহলে অ্যাসাইটিস থাকলে সবসময় মেটাস্টেসিস হবে, নট লাইক দ্যাট। রোগী যদি সিভিয়ারলি মেল নাউরিশ থাকে, তাহলে তার এই ক্ষেত্রেও মেল নিউট্রিশনের কারণেও কিন্তু অ্যাসাইটিস থাকতে পারে ডিউ টু হাইপোঅ্যালবুমিনেমিয়া। আচ্ছা, তারপরে দেখো কি দেখবা? হ্যাঁ, আমরা অ্যাসাইটিস দেখতে চাই। তারপরে আমরা দেখতে চাই হলো লিভার ইনভলভমেন্ট আছে কিনা, লিভার এনলার্জ কিনা, লিভারে কোনো সেকেন্ডারি নোডিউল আছে কিনা, আমরা এটা দেখতে চাই। তারপরে আমরা দেখতে চাই ইন্ট্রা অ্যাবডোমিনাল লিম্ফ নোড, বিশেষ করে পেরিগ্যাস্ট্রিক লিম্ফ নোড আর প্যারায়োটিক লিম্ফ নোড। এই লিম্ফ নোড গুলো এনলার্জ আছে কিনা এগুলো আমরা দেখতে চাই। ইন কেস অফ ফিমেল, ওভারিতে কোনো টিউমার, কুকেনবার্গ টিউমার আছে কিনা আমরা এটা দেখতে চাই। তাহলে এগুলো আমরা আল্ট্রাসোনোগ্রামে আমরা প্রিলিমিনারি আমরা খুঁজতে চাই। তারপরে আমরা বলছি লিভার ফাংশন টেস্ট। কেন? লিভারে যদি মেটাস্টেসিস থাকে তাহলে তোমাকে লিভার ফাংশন টেস্ট আমরা কিছুটা অল্টারড পাবো, তাহলে ওই ক্ষেত্রে লিভার ফাংশন টেস্ট আমাদেরকে করতে হবে। আচ্ছা, তারপরে আর কি করব? আমরা ওই যে ম্যানেজমেন্ট পারপাসে আমাদের বাকিগুলো লাগবে। যেমন আমরা বুকের এক্সরে করব। বুকের এক্সরে কেন করব? একটা হলো লাং মেটাস্টেসিস আছে কিনা এটা দেখার জন্য, আর একটা হলো তার ম্যানেজমেন্ট পারপাসে আমার লাং অ্যাসেসমেন্ট করা লাগবে। তাহলে এটা দেখবো। আর বাকিগুলো তুমি কি করবা? অ্যাকর্ডিং টু দ্য বয়স। আমরা কার্সিনোমা স্টোমাক সাধারণত ডিজিজ অফ ওল্ড এজ, তাহলে তার ক্ষেত্রে ইসিজি করা লাগবে, ইকো করা লাগতে পারে, এই জিনিসগুলো। তারপরে অ্যাডভান্স কিছু ইনভেস্টিগেশন করা লাগবে। অ্যাডভান্স ইনভেস্টিগেশনের মধ্যে আমরা যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হলো এন্ড্রো আল্ট্রাসাউন্ড। এই এন্ডোস্কোপি যেভাবে করি, এন্ডোস্কোপির মাথায় একটা আল্ট্রাসোনো প্রোব দিয়ে আমরা আমরা যদি এন্ড্রো আল্ট্রাসাউন্ড করি, তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমরা ওই যে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার আর অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার, এটাকে আমরা ভালোভাবে ডিটেক্ট করতে পারি। লেয়ার অফ ইনভেশনটা এন্ড্রো আল্ট্রাসাউন্ড দিয়ে খুব ভালোভাবে ডিটেক্ট করা যায়। তাহলে এন্ড্রো আল্ট্রাসাউন্ড আমরা করতে পারি। আরেকটা হলো সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন এন্ড চেস্ট। সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন এন্ড চেস্ট, এটাও হলো লোকো রিজিওনাল স্টেজিং। লোকাল স্টেজিং অ্যাজ ওয়েল এজ দ্য ইন্ট্রাঅ্যাবডোমিনাল কোনো মেটাস্টেসিস আছে কিনা, লাংসে কোনো মেটাস্টেসিস আছে কিনা, এটা আমরা দেখতে চাই। সরি। তারপরে আমরা যে কোনো ম্যালিগন্যান্সির ক্ষেত্রে আমরা একটা টিউমার মার্কার দেখতে চাই। টিউমার মার্কারের মধ্যে যেটা কার্সিনোমা স্টোমাকের ক্ষেত্রে CA72-4, CA72-4, আমরা 72-4 আমরা দেখতে চাই।
আরো কিছু মার্কার আছে, কার্সিনো এমব্রায়োনিক এন্টিজেনও দেখতে পারি, CA99 দেখতে পারি, এগুলো নট স্পেসিফিক। CA72-4 যেটা, এটা সাধারণত স্পেসিফিক ফর কার্সিনোমা স্টোমাক, এর ক্ষেত্রে কিছুটা সেন্সিটিভিটি স্পেসিফিসিটি বেশি। তারপরে আরেকটা যেটা, এটা হলো আমরা ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট নাও ইট ইজ ল্যাপারোস্কোপি অলসো staging investigation of advanced intra-abdominal malignancy. Intra-abdominal different types of malignancy, যতগুলো malignancy আছে এগুলোর ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি করতে পারি। ল্যাপারোস্কোপি করে আমরা পেরিটোনিয়াল মেটাস্টেসিস, লিভার মেটাস্টেসিস, যেগুলো সিটি স্ক্যান, এমআরআই ডিটেক্ট করতে পারে না, এগুলো কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি বাই ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি করে আমরা ওগুলো করতে পারি, অ্যাজ ওয়েল এজ দ্য পেরিটোনিয়াল বায়োপসি আমরা নিয়ে কনফার্ম করতে পারি তার ডিফিউজ পেরিটোনিয়াল মেটাস্টেসিস আছে কি নাই, ওটাও আমরা দেখতে পারি। তাহলে ল্যাপারোস্কোপি ইটসেলফ। এন্ডোস্কোপিতে যদি এন্ডোস্কোপির যদি একটা আলসার দেখে, এন্ডোস্কোপি যিনি করবেন উনি যখন এন্ডোস্কোপি করবেন, উনি যখন স্টোমাকের মধ্যে একটা আলসার দেখবে, ওই আলসারটা কিভাবে দেখে উনি বুঝতে পারবে হোয়েদার ইট ইজ বেনাইন আলসার অর মেলিগন্যান্ট আলসার, এটা বোঝার কোনো উপায় আছে কিনা? আছে। ওই যে আমরা যখন তোমরা শর্ট কেসে যখন আলসার পড়ো, আলসারের একটা মেলিগন্যান্ট আলসার, একটা বেনাইন আলসার যেরকম ডিফারেন্ট গুলো থাকে, এখানেও সাধারণত এরকমই থাকে। আমরা যদি এন্ডোস্কোপি করে একটা আলসার বিনাইন বলতে চাই, তাহলে সাধারণত কি রকম পাবো? রাউন্ড টু ওভাল ইন শেপ থাকবে, এইজটা থাকবে হলো রেগুলার পালস মার্জিন। আউট এজ থাকবে। না, বেনাইন আলসারে কখনো ইরেগুলার থাকবে না, মেলিগন্যান্ট আলসারে রেগুলার স্যার। ইরেগুলার থাকবে, বেনাইন আলসারে রেগুলার থাকবে সাধারণত। স্মুথ মার্জিন উইথ নরমাল সারাউন্ডিং মিউকোসা, সারাউন্ডিং যে মিউকোসাটা, আলসারের চারপাশে যে মিউকোসা, ওই মিউকোসাটা সাধারণত নরমাল থাকবে। বাট ইন কেস অফ মেলিগনেন্সি ওই মিউকোসাটা সাধারণত নরমাল থাকবে না, ইডেমেটাস থাকবে, হেমোরেজিক থাকবে, এ ধরনের থাকবে। আর benign ulcer mostly on the lesser curvature of the stomach, mostly লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাকে মেলিগনেন্সি হতে পারে না, ওইটা বলে নাই, কিন্তু মোস্ট কমন বেনাইল আলসার সিচুয়েটেড ইন দ্য লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাক, বাট মেলিগন্যান্ট আলসার মে সিচুয়েটেড এনিহোয়ার ইন দ্য স্টোমাক ইনক্লুডিং দ্য লেজার কার্ভেচার। অ্যাকর্ডিং টু দ্য সাইজ যদি বলি আমরা, বেনাইন আলসার গুলো সাধারণত লেস দেন 2 সেন্টিমিটার ইন সাইজ, লেস দেন 2 সেন্টিমিটার ইন সাইজ। আর মেলিগন্যান্ট আলসার যেটা, এটা সাধারণত মোর দেন অর এনি সাইজ, একবারে ছোট থেকে বড় সবকিছুই হতে পারে। আর আমরা যদি স্টোমাকের কথা বলি, স্টোমাকে রোগোসিটি থাকে, রোগোসিটি দেখেই কিন্তু আমরা ইন্টেরিয়র টু দ্য স্টোমাক মিউকোসাল ফোল্ড গুলো যেগুলো, এগুলোকে আমরা রোগোসিটি বলি। সাধারণত বেনাইন আলসারের সারাউন্ডিং যে রোগোসিটি গুলো, এগুলো সাধারণত নরমাল থাকবে। বাট ইন কেস অফ মেলিগন্যান্ট আলসার যদি থাকে, তাহলে ওই রোগোসিটি গুলো প্রমিনেন্ট হবে, ইডেমেটাস হবে, প্রমিনেন্ট এন্ড ইডেমেটাস হবে সাধারণত। তাহলে এটা বাইভাতে তোমাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা যেটা বলবো, একটা মেলিগন্যান্ট আলসারে সাধারণত ইরেগুলার আউটলাইন থাকবে এন্ড রেজড মার্জিন। ওই যে মেলিগন্যান্ট আলসার স্কোয়ামাস সেল কার্সিনোমা যেভাবে পড়ছো, রেজড এন্ড ইভার্টেড মনে আছে? স্কোয়ামাস সেল কার্সিনোমা অথবা এপিথেলিওমা, হ্যাঁ, আমরা যে এজ অফ দ্য আলসার পড়তে যাই, তখন আমরা বলি রেজড এন্ড ইভার্টেড। হ্যাঁ, ঠিক এখানেও কিন্তু সাধারণত এরকমই থাকবে। তাহলে তারপরে চলে আসে আমাদের ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট। ম্যানেজমেন্ট আমরা যদি বলি, আমরা যদি ম্যানেজমেন্টের কথা বলি, তাহলে দুইটা জিনিস আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, হয়তো দ্য পেশেন্ট সাফারিং ফ্রম দ্য আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার অর অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার অর লেট গ্যাস্ট্রিক ক্যান্সার। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা সবচেয়ে ভালো করা যায়, এই স্টেজিংটা লোকাল স্টেজিংটা ভালো করা যায় হলো এন্ডো আল্ট্রাসাউন্ড দিয়ে ভালো স্টেজিং করা যায়। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাই, আমরা এখন হলো ট্রিটমেন্টে যদি চলে যাই, তোমাদেরকে পরীক্ষার হলে জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশন অফ কার্সিনোমা স্টোমাক, ট্রিটমেন্ট অপশন অফ কার্সিনোমা স্টোমাক। তাহলে ট্রিটমেন্ট অপশন জিজ্ঞেস করে মানে হলো তোমাকে কয়েকটা অপশন তোমাকে বলতে হবে। মোস্ট কমনলি মেলিগনেন্সির ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন কি কি আছে বলো তো? স্যার সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি। হ্যাঁ, এগুলো একবার তোতা পাখির মতো বলতে হবে, এই জিনিসগুলো তোতা পাখির মতো বলতে হবে। কোন রোগীকে কি করবে এগুলো তুমি হয়তো ভালো বলতে পারবে না, কিন্তু
এই জিনিসগুলো খুব সুন্দর করে তোমাকে বলতে হবে। সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এই তিনটা জিনিস বললে কিন্তু তোমরা কিন্তু পাস করে যাও। এবং সুন্দর করে বলতে হবে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এই তিনটা জিনিস আমরা খুব সুন্দরভাবে বলবো। আমরা যদি দেখো ম্যানেজমেন্ট পারপাসে আছে, এখানে হলো একটা হলো প্রিপারেশন অফ দ্য পেশেন্ট, প্রিপারেশন অফ দ্য স্টোমাক, প্রিপারেশন অফ দ্য পেশেন্টের মধ্যে তুমি বলছো এনিমিয়া আছে, তাহলে তার কি করতে হবে? এনিমিয়া কারেকশন করতে হবে, ব্লাড দিতে ব্লাড হবে। দিতে হবে। হ্যাঁ, তোমাদের এখানে আমরা ঠিক এই ধরনের একটা কোশ্চেন, 55 years of age male patient presented with anemia anorexia with epigastric lump, হ্যাঁ, অথবা এই কোশ্চেন গুলো দিয়ে তোমাকে বলতে হবে অন এক্সামিনেশন ইনভেস্টিগেশন ফাইন্ডিংস এর মধ্যে সিবিসির মধ্যে হিমোগ্লোবিন হলো তার 5 গ্রাম পার ডিএল। তারপরে তো কোশ্চেনটা তোমাকে বলে দেয় হাউ ক্যান ইউ প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর অপারেশন। তার মানে এখানে তোমাকে বলা হচ্ছে যে তুমি কয় ব্যাগ ব্লাড দিবা। তাহলে তার যদি হিমোগ্লোবিন যদি 5 থাকে, তাহলে আমরা তাকে যদি অপারেশনের জন্য ফিট করতে যাই, তাহলে তাকে কয় ব্যাগ ব্লাড দিতে হবে? কয় ব্যাগ ব্লাড দিতে হবে? স্যার বুঝি নাই স্যার কোশ্চেনটা। মনে করো তোমাকে একটা সিনারি দিল, সিনারিটার মধ্যে তোমার কাছে মনে হচ্ছে পেশেন্ট সাফারিং ফ্রম দ্য কার্সিনোমা স্টোমা, হ্যাঁ, জি স্যার। তারপরে তোমার তার ইনভেস্টিগেশন একটা ফাইন্ডিংস দিল তার হিমোগ্লোবিন হলো 5 গ্রাম পার ডিএল, হ্যাঁ। এখন তোমাকে বলা হচ্ছে যে এই রোগীটার অপারেশন করতে গেলে তুমি তাকে প্রিপারেশন করতে গেলে কত ব্যাগ রক্ত দিতে হবে? স্যার 2 থেকে 3 ব্যাগ। কেন 2 থেকে 3 ব্যাগ? কোন হিসাবে দিতে হবে বলো তো? স্যার এক ব্যাগে স্যার হিমোগ্লোবিন বাড়ে স্যার 1.5 বা 2 এরকম স্যার হিসাব। স্যার এক্সাক্ট মনে নেই স্যার, তবে পার ব্যাগে স্যার এক ব্যাগে একটা নির্দিষ্ট পরিমাণ, আচ্ছা, অন্য হিমোগ্লোবিন কেউ বলতে পারবা? অন্য কেউ বলতে পারবে? বাকিরা কেউ বলতে পারবা? 1 1 গ্রাম, জি গ্রাম। স্যার 1 গ্রাম আমরা যদি হিমোগ্লোবিন এক ব্যাগ রক্ত দিই, হ্যাঁ, আমরা যদি এক ব্যাগ রক্ত দিই, তাহলে তার ক্ষেত্রে এক ব্যাগ 1 গ্রাম হিমোগ্লোবিন 1 তার গ্রাম, বাড়বে, তাই তো? জি স্যার। 1 গ্রাম বাড়বে। তাহলে তাকে যদি আমরা অপারেশনের জন্য ফিট করতে যাই, তাহলে আমাদের লোয়েস্ট লেভেল অফ হিমোগ্লোবিন কত থাকতে হয় আমরা জানি? স্যার 10 থাকতে হয়। আমাদের এখনো পার্সপেক্টিভে আমাদের 10, কিন্তু নতুন বেরি ল্যাবে আসছে আরো কম থাকলেও হবে, বাট আমরা 10 ধরে নিলাম। 10 ধরে নিলে তাহলে তাকে কত 13 ব্যাগ রক্ত দিতে হবে? স্যার 5 ব্যাগ। 5 ব্যাগ দিতে হবে, তাই না? এটা কিন্তু নরমাল হিসাব। তাহলে দেখো, আমরা যদি এই রোগীটাকে যদি অপারেশন কার্সিনোমা স্টোমাককে যদি অপারেশন করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? একটা হলো কারেকশন অফ এনিমিয়া, কারেকশন অফ নিউট্রিশন। আমরা যে ক্যাকেক্সিয়া বলছি না, ক্যাকেক্সিয়া অ্যাস্থেনিয়া বলছি, তাহলে তার নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট লাগবে। হয়দার প্যারেন্টেরাল অর এন্টেরাল ফিডিং যেটাই পসিবল, তার নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট লাগবে। কারেকশন অফ ফ্লুইড এন্ড ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স যদি থাকে, এগুলা কারেকশন। তারপরে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হলো প্রি প্রি অপারেটিভ কেয়ার। প্রি অপারেটিভ কেয়ারের মধ্যে প্রি অপারেটিভ স্টেজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা যদি দেখো আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার পাই এক ধরনের, আমরা যদি অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার পাই, তাহলে চিকিৎসা কিন্তু এক ধরনের। তাহলে আমরা অপারেশনের পারপাসে দুইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হলো, একটা হলো টু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য সার্ভাইভাল ইন রিসেক্টেবল ক্যান্সার। একটা হলো ডেপথ অফ ক্যান্সার ইনভেশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেপথ অফ ক্যান্সার ইনভেশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা হলো প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ রিজিওনাল লিম্ফ নোড ইনভলভমেন্ট। প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ রিজিওনাল লিম্ফ নোড ইনভলভমেন্ট, এই দুইটা জিনিস, ডেপথ অফ ইনভেশন, একটা হলো লিম্ফ নোড ইনভলভমেন্ট, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আমরা বলছি আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সারে 5 ইয়ার সার্ভাইভাল রেট অলমোস্ট 90%। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওই যে এটাই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা শব্দ আমরা একটু শিখতে চাই, এটা হলো D1 গ্যাস্ট্রেক্টমি, D2 গ্যাস্ট্রেক্টমি। এটাও তোমাদের কিন্তু আসতে পারে। D1 গ্যাস্ট্রেক্টমি, D1 গ্যাস্ট্রেক্টমি হলো রিমুভ অল দ্য নোডস উইদিন 3 সেন্টিমিটার অফ দ্য টিউমার। আমরা টিউমারটা স্টোমাকের যে জায়গায় অবস্থিত তার চারপাশে 3 সেন্টিমিটার জায়গায় যত লিম্ফ নোডস আছে এগুলাকে রিসেকশন করা, এটাকে বলা হয় D1 গ্যাস্ট্রেক্টমি। D1 গ্যাস্ট্রেক্টমি। আর আরেকটা গ্যাস্ট্রেক্টমি যেটা, এটা হলো D2 গ্যাস্ট্রেক্টমি। D2 গ্যাস্ট্রেক্টমি হলো অ্যালং দ্য মেইন ভেসেলস, যেমন হেপাটিক ভেসেল, স্প্লেনিক ভেসেল, সিলিয়াক,
এন্ড লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডস, যেগুলা এগুলাকে সহ রিসেকশন করা, দ্যাট ইজ দ্য D2 গ্যাস্ট্রেক্টমি। এই শব্দটা তোমাদের যে কোনো সময় হয়তো জিজ্ঞেস করতে পারে, একটু অ্যাডভান্স যারা তাদের ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে। তাহলে একটা হলো D1 গ্যাস্ট্রেক্টমি, একটা হলো D2 গ্যাস্ট্রেক্টমি, আর একটা হলো D3 গ্যাস্ট্রেক্টমি। D3 গ্যাস্ট্রেক্টমি এটা আরো অ্যাডভান্স, এটা হলো D2 প্লাস ওমেন্টেক্টমি, স্প্লিনেক্টমি, ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি, ক্লিয়ারেন্স অফ দ্য পোর্টাহেপাটিক নোডস। এটা আমরা জীবনেও করতে পারি না। আমরা সাধারণত D1 এবং D2 পর্যন্ত মেইনলি বেসিক্যালি করতে পারি, D3 আমরা সাধারণত করতে পারি না। সাধারণত D1 করলেই হয়। এটা হলো আমাদের। আচ্ছা, আমরা কি করতে চাই স্টোমাকের ক্ষেত্রে? আমরা যদি মেলিগনেন্সি, আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার যদি হয়ে থাকে, তাহলে আমরা কি করতে চাই? তাহলে দেখো, ইট ডিপেন্ডস আপন দ্য সাইট অফ দ্য ইনভলভমেন্ট অফ দ্য টিউমার। আমরা যদি ইউজুয়ালি ডিস্টাল স্টোমাক তার মানে এন্ট্রাল রিজিয়ন, পাইলোরিক রিজিয়ন অফ দ্য স্টোমাকে যদি মেলিগনেন্সি, তাহলে এই ক্ষেত্রে আমরা ডিস্টাল রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি, ডিস্টাল রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রোজেজুনেস্টমি, ডিস্টাল রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি। যদি ডিস্টাল পার্ট অফ দ্য স্টোমাক তার মানে ডিউডেনামের কাছাকাছি ডিস্টাল পার্ট অফ দ্য এন্টার এবং পাইলোরিক রিজিয়নে যদি টিউমার থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা ডিস্টাল রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রোজেজুনেস্টমি করি। এটা হলো অপারেশনটার নাম। আর প্রক্সিমাল পার্ট অফ দ্য স্টোমাক, গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন এজ ওয়েল এজ দ্য বডি অফ দ্য স্টোমাকে যদি থাকে, তাহলে ওই ক্ষেত্রে টোটাল রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি, পুরো স্টোমাকটাকে ফেলে দেওয়া হয়। পুরো স্টোমাককে ফেলে আমরা ইসোফেগো জেজুনোস্টমি করি। ইসোফেগো তাহলে ইসোফেগাসের সাথে জেজুনোমের কানেকশন দিয়ে দিই। তাহলে এটা হলো অপারেশন আমরা সাধারণত। আরেকটা অপারেশন হলো সিম্পল, শুধু গ্যাস্ট্রোজেজুনোস্টমি, শুধু তাকে যে কয়দিন বাইচে থাকবে, একবার অ্যাডভান্স মেলিগন্যান্সি, লিভারে মেটাস্টেসিস আছে, লাংয়ে মেটাস্টেসিস আছে, তার অবস্ট্রাকটিভ ফিচার্স আছে, পাইলোরস অফ দ্য স্টোমাকে যদি তার এন্ট্রাল পার্ট অফ দ্য স্টোমাকে মেলিগন্যান্সি, খাওয়া দাওয়া করলে ওটা ডিউডেনামে যেতে পারে না, অবস্ট্রাকশন আছে, তাহলে তার ক্ষেত্রে ওটাকে বাইপাস, শুধুমাত্র বাইপাস করে দেওয়া হয়। দ্যাট ইজ দ্য গ্যাস্ট্রোজেজুনোস্টমি, যে কয়দিন বাঁচে অন্তত যাতে চারটা খাইতে পারে। তাহলে এগুলোই হলো অপারেটিভ প্রসিডিউর। এর মধ্যে আমরা যদি আর বেশি কিছু জানার দরকার নাই, বেশি কিছুর মধ্যে হলো আমরা হোয়াট মে বি দ্য কমপ্লিকেশন অফ দ্য গ্যাস্ট্রেক্টমি। আমরা যদি ডিস্টাল রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি or radical gastrectomy করি, what may be the complication? সবচেয়ে ডেঞ্জারাস কমপ্লিকেশন, that is the duodenal stump blowout, leakage from duodenal stump, duodenal যে স্টাম্পটা রেমনেন্ট থেকে যায় থাকে, ওটা আমরা তো সেলাই করে চলে আসি, ওই জায়গাটা যে কোনো সময় লিক হতে পারে। এটাই হলো সবচেয়ে গ্রেভ কমপ্লিকেশন অফ গ্যাস্ট্রেক্টমি অপারেশন। তাহলে লিকেজ ফ্রম ডিউডেনাল স্টাম্প, ইট ইজ দ্য গ্রেভ কমপ্লিকেশন। তারপরে সেকেন্ডারি হেমোরেজ, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ইন দ্য লং টার্ম, স্টোমাক করার কারণে ইন্টেনসিভ ফ্যাক্টর অফ ক্যাসেল বা এই ধরনের কিছু অ্যাবজর্পশন হতে পারে না। তাহলে এগুলোর কারণে আমাদের সাধারণত হয়। তাহলে ডিউডেনাল স্টাম্প ব্লো আউট, সেকেন্ডারি হেমোরেজ, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এগুলো আমাদের হতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। কারো কোনো কোশ্চেন আছে? স্যার D2টা একটু আবার বলেন, বুঝি নাই। আচ্ছা, D1টা বুঝছো? D1টা বুঝছো? জি স্যার। D1টাও বলেন। D1টা শোনো, D1টা হলো, মনে করো টিউমারটা হলো, আমরা যদি বলি এন্ট্রাল পার্ট অফ দ্য স্টোমাক, হ্যাঁ, এই এন্ট্রাল পার্ট অফ দ্য স্টোমাকের এই জায়গা, যে জায়গায় টিউমারটা, তার চারপাশে 3 সেন্টিমিটার এরিয়া, যে জায়গায় তুমি লিম্ফ নোড এনলার্জ পাবা, ওই লিম্ফ নোড গুলোকে রিসেকশন করা, দ্যাট ইজ দ্য D1 গ্যাস্ট্রেক্টমি। এটা বুঝতে পারছো? টিউমারটা যে জায়গায়, তার থেকে তার চারপাশে 3 সেন্টিমিটার দূরে যত লিম্ফ নোড এনলার্জমেন্ট আছে, মেটাস্টেটিক লিম্ফ নোড বা এনলার্জ লিম্ফ নোড আছে, ওগুলাকে রিসেকশন করা, দ্যাট ইজ দ্য D1 গ্যাস্ট্রেক্টমি বা লিম্ফ্যাডেনেক্টমি। হ্যাঁ, আর D2টা হলো টিউমারটা যেই জায়গায়, ঠিক ওই জায়গায় যেই যেমন আমরা বলছি লেফট গ্যাস্ট্রিক আর্টারি, আমরা বলছি রাইট গ্যাস্ট্রিক আর্টারি, আমরা বলছি গ্যাস্ট্রোএপিপ্লয়িক, আমরা বলছি লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক, তাই না? এগুলো কোত্থেকে অ্যারাইজ করছে? যেমন আমরা বলছি রাইট গ্যাস্ট্রিক আর্টারি ফ্রম দ্য হেপাটিক আর্টারি,
আমরা লেফট গ্যাস্ট্রিক বলছি সিলিয়াক ট্রাঙ্ক। তাহলে ওই যে হেপাটিক আর্টারি, সিলিয়াক ট্রাঙ্ক, স্প্লিনিক আর্টারি, এই যে আর্টারি গুলার পাথওয়েতে যে লিম্ফ নোড গুলো আছে, D1 যেটা কাটছো অ্যারাউন্ড দ্য 3 সেন্টিমিটার, এটা তো কাটছো, সাথে আর্টারির সাথে, যেমন যদি বলি পাইলোরাসে সুপ্রা পাইলোরিক লিম্ফ নোড, এটা তুমি কাটছো, রিসেকশন করছো, তারপরে রাইট গ্যাস্ট্রিক আসে হলো কোনটা, হেপাটিক আর্টারি। তাহলে হেপাটিক আর্টারির এই রুটে যে লিম্ফ নোড গুলো আছে এগুলোকেও ডিসেকশন করে, এটা হলো D2 ডিসেকশন অ্যালং দ্য মেইন ভেসেল। লিম্ফ নোড ডিসেকশন অ্যালং দ্য মেইন ভেসেল, তার মানে আমাদের পাইলোরাস অফ দ্য স্টোমাক এই এরিয়াটা মেইনলি হলো রাইট গ্যাস্ট্রিক আর্টারি সাপ্লাই দেয়, ওদিকে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে দেখো হেপাটিক আর্টারি এন্ড সিলিয়াক ট্রাঙ্ক এই জায়গাটা যে লিম্ফ নোড গুলো আছে এগুলাকেও সহ রিসেকশন করা, এটা হলো D2 ডিসেকশন। বুঝাইতে পারছি কিনা? বেশি একটা পারি না, এটা ছবি আঁকে দেখাইলে ভালো হইতো মনে হয়, ঠিক তো? এই বুঝছো কিনা? না স্যার বুঝছি। আচ্ছা, বুঝলে ভালো হয়েছে। তাহলে মেইনলি আমরা যদি D1 টা বুঝি তাহলেই হবে। D1 টা বুঝি কারণ আমরা মোস্ট কমনলি আমরা D1 ডিসেকশনটা যদি করতে পারি, এটাই বলে যে এটা অ্যাকসেপ্টেবল এবং এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভব। আর যেসব রোগীগুলো আমাদের ক্ষেত্রে অ্যাডভান্স ম্যালিগনেন্সি নিয়ে আসে ওগুলোতে আমরা সাধারণত গ্যাস্ট্রেক্টমি যদিও করি, এটা প্যালিয়েটিভ গ্যাস্ট্রেক্টমি, কিউরেটিভ গ্যাস্ট্রেক্টমি আমরা করতে পারি না। তাহলে সাধারণত আমরা কিউরেটিভ রিসেকশন করতে পারি সাধারণত আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার যারা নিয়ে আসে। আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার কাকে বলে? ক্যান্সার লিমিটেড টু দ্য মিউকোসা এন্ড সাবমিউকোসা উইথ অর উইদাউট লিম্ফ নোড ইনভলভমেন্ট। দেখো এই কথাগুলো আমি বারবার বলি, যেগুলো পরীক্ষার হলে জিজ্ঞেস করে, এগুলো মনে রাখবা। তাহলে ট্রিটমেন্ট অপশন সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, তুমি কোনটা আগে দিবা কোনটা পরে দিবা ওইটা ডিপেন্ড করবে দ্য স্টেজিং অফ দ্য টিউমারের উপর।